মোবাইল বেসড গেম আর কম্পিউটার বেসড গেম দুইটা আলাদা একটা সেক্টর। তবে সবচেয়ে বড় গুণাবলী যেটা থাকা উচিত সেটা হচ্ছে হেরে যাওয়ার মেন্টালিটি থাকলে চলবে না। ভালো সুযোগ আসে গেমিং এর দুনিয়া আসার জন্য, কিন্তু এটা এখন একটা স্পোর্টস হিসেবে কাউন্ট হয়। আমার মনে হয় না তাদের বাসা থেকে এখন আর আমাদের সময় মতো বাধা দিবে। 90 দশকের শিশুরা মাঠে কিংবা বাসায় নানান রকম খেলায় মগ্ন থাকলেও বর্তমান সময়ের তরুণ প্রজন্মরা কিন্তু মেতেছে ই স্পোর্টসে। দীর্ঘদিনের অপেক্ষার পর ই স্পোর্টসকে সরকারিভাবে খেলা হিসাবে স্বীকৃতি দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আমরা আরও জানার চেষ্টা করব ই স্পোর্টসদের নানান সম্ভাবনা এবং আগামী দিনে ই স্পোর্টস কীভাবে এগিয়ে চলবে সেই বিষয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব ফিফা গেমার আর্কের সঙ্গে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা ইন্টারভিউ আয়োজন করার জন্য। তো এটা আসলে কি বলবো, ছোটোখাটো টাইমের ব্যাপার না। সেই 2002-03 থেকে আমার ফিফা গেমটা খুব পছন্দ ছিল। তো ওইখান থেকে আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ, আমি হয়তো একদিন বড় একজন ই স্পোর্টস প্লেয়ার হিসেবে গড়ে উঠব। তো তারপর তখন তো আর ইন্টারনেটের যুগ ওইরকম ছিল না। প্রথম যখন ইন্টারনেটের যুগ আসলো সেই 2010-11, তো তখন থেকে আমি আস্তে আস্তে যেটাকে বলে আপনার কম্পিটিটিভ গেমিং, সেই গেমিং দুনিয়ায় ঢুকলাম। তো ঢুকে প্রথমে 2011 সালে সেই আইডিবিতে একটা টুর্নামেন্ট হয়, সেটার আয়োজক ছিল গিগাবাইট। তো ওইখানে ওই টুর্নামেন্টে আমি রানার্স আপ হই, যার মাধ্যমে আমার আনাস ভাইয়ের সাথে পরিচয় হয়। তো ওইখান থেকে গিগাবাইটের সাথে আমার যাত্রা শুরু, আর এই আরকে নামের কি বলে সূচনা শুরু হয় ওইখান থেকেই আমার। জি, এটা স্বীকৃতি পেয়েছে একটা স্পোর্টস হিসেবে, এটা আসলে অনেক বড় একটা বিশাল ব্যাপার। এটা আমাদের তখনকার সময় আমাদের এটা শুধু একটা কল্পনা ছিল যে হয়তো এরকম একটা দিন আসবে। কারণ তখন থেকে আমরা দেখেছি যে বাইরে যে বিদেশি দেশগুলো আছে ওদের দেশে অলরেডি এটা স্পোর্টস হিসেবে কাউন্ট হতো। তো সেটা আজকে এত বছর পর আমাদের দেশে সেটা পূর্ণ হয়েছে। অবশ্যই এটা অনেক বড় একটা বিষয়। আমাদের ইচ্ছা প্রথমে তো হচ্ছে এখন এটা ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ। আমরা চাই যে ইন্টারনেটটা যাতে আস্তে আস্তে আরও তার উন্নত করে। ইন্টারনেটের স্পিড বলেন, আর যেটা গেমিংয়ের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে পিং জিনিসটা। তো সেটার জন্য অবশ্যই সার্ভারের একটা বিষয় আছে, সেটা আবার অন্য জিনিস। তো এটা যত উন্নত করবে তত আমাদের গেম খেলতে সুবিধা হবে। আর সবচেয়ে বড় যেটা সরকারের কাছে চাওয়া সেটা হচ্ছে তারা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের যে প্ল্যাটফর্মগুলো সেটা বাংলাদেশে নিয়ে আসুক আরও, যাতে আমরা এখান থেকে চ্যাম্পিয়ন বা কোয়ালিফাই করে বিদেশে যে আরও খেলতে পারি, আমাদের দেশের নামটা যাতে আরও বাড়াতে পারি। জি, তাদের উদ্দেশ্যে বলবো যে এখন তাদের জন্য এটা একটা অনেক আরও ভালো সুযোগ আসে গেমিংয়ের দুনিয়া আসার জন্য। শুধু গেমিং না, কম্পিটিটিভ গেমিংয়ে আসার জন্য। কিন্তু এটা এখন একটা স্পোর্টস হিসেবে কাউন্ট হয়। আমার মনে হয় না তাদের বাসা থেকে এখন আর আমাদের সময় মতো বাধা দিবে যে না, এখানে কোনো ফিউচার নেই বা এখান থেকে আর্ন করতে পারবা না, এরকম বাধা এখন আর তারা পাবে না আশা করি। কম্পিটিটিভ দুনিয়া আসলে আয়ের সুযোগটা হচ্ছে আপনি যখন একটা টাইটেল জিতবেন বা একটা টুর্নামেন্ট জিতবেন, তখনই একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আপনি পেতে পারেন। জি, টুর্নামেন্টটা আসলে হচ্ছে এটা ওই যে যেটা আমাদের দেশীয় টুর্নামেন্ট যেটা হয়, যেমন গিগাবাইট অনেক আয়োজন করেছে এবং ফিউচারেও করবে। তো তারা একটা টুর্নামেন্টের ডেট দেয় যে এরকম তারিখে এরকম জায়গায় টুর্নামেন্টটা হবে। তো ওইখানে একটা প্রসিডিউর থাকে, সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ধরুন একটা সার্টেন অ্যামাউন্টের প্লেয়ার হয়, 200, 300, 100, 150, এক একটা টুর্নামেন্টটা এক এক রকম হয়। তো ধরেন ওইরকম টুর্নামেন্ট হয়, পরে ওইখান থেকে যে বাছাই পর্ব হয়, যেমন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এইভাবে করে যে যখন ফাইনাল খেলাটা হয় ওইখানে যে চ্যাম্পিয়ন হয় সেই তখন প্রাইজ মানিটা পেয়ে থাকে। ইন্টারন্যাশনালিভাবে একটু চিত্রটা ভিন্ন। সেটা হচ্ছে ধরেন সৌদিতে এখন একটা টুর্নামেন্ট হচ্ছে, আফসোস ওইখানে হয়তো ফিফাটা রাখেনি। তো ওইখানে হয় কি, এক একটা দেশ থেকে কোয়ালিফাইং রাউন্ড হয়। ধরেন এই এএফজিসি যেটা হয়, যেটা আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে, সেটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, এইসব দেশের কোয়ালিফাইং টুর্নামেন্ট হয়। এই কোয়ালিফাইং টুর্নামেন্ট থেকে যে চ্যাম্পিয়ন হয় তখন এই প্রতি দেশের চ্যাম্পিয়ন মিলে তখন আরেকটা টুর্নামেন্ট হয়, মানে ওইখানে হচ্ছে চ্যাম্পিয়ন্সদের ক্ল্যাশ হয়। ওইখানে যে চ্যাম্পিয়ন হয় সে অনেক বড় একটা প্রাইজ মানি পেয়ে থাকে। তার মানে এখান থেকে হিউজ পরিমাণের টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। এখন আরও বৃদ্ধি পেয়েছে সম্ভাবনাটা। জি, এটা আসলে টাইম ম্যানেজমেন্টের সম্পূর্ণ বিষয়টা। সেটা হচ্ছে যে আপনি
সবার আগে পড়াশোনা ঠিক রাখবেন, তারপর হচ্ছে গেমিং তো করতে হবে, প্র্যাকটিস তো করতে হয়, সেটা দিনের একটা সার্টেন একটা টাইম প্র্যাকটিস করলে হয়, এমন না যে সারাদিন 24 ঘন্টা পড়ে থাকতে হবে। তো 2 4 5 6 ঘন্টা করলেই হয়। পড়াশোনা করবেন, তার সাথে ট্রাই করবেন ফিট থাকার, কারণ এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেন্টাল গেম। এটা কম্পিটিটিভ গেমিং, আপনার মেন্টাল স্ট্রেন্থ যত থাকবে আপনি তত টুর্নামেন্টস জিততে পারবেন। জি, গুণাবলী বলতে হচ্ছে এটা তো একটা মানুষ থেকে মানুষ ডিপেন্ড করে। তবে সবচেয়ে বড় গুণাবলী যেটা থাকা উচিত সেটা হচ্ছে হেরে যাওয়ার মেন্টালিটি থাকলে চলবে না। আপনার সবসময় থাকতে হবে এরকম মেন্টালিটি যে আমি আজকে পারিনি, এই টুর্নামেন্টে পারিনি, আগামী টুর্নামেন্টে আমি জিতবো। হেরে যাওয়ার মেন্টালিটি থাকলে কখনোই পারবেন না। না, এইটা আসলে ওনারা একটু আগের খেয়ালতি মানুষ, তো ওনাদের হয়তো টেকনোলজি এইসব বিষয়ে একটু ধারণা কম। চেয়ারে বসে স্ক্রিনের সামনে বসে আসলে কোনো ক্ষতি হয় না, কারণ এখনের যে টেকনোলজি, যেই মনিটরগুলো, যেমন গিগাবাইটের ওরাসের যে মনিটরগুলো বানাচ্ছে, এগুলো আপনার চোখের ব্রেনের কথা চিন্তা করেই বানাচ্ছে, যে স্ক্রিন টাইমের সামনে বসে থাকলে যত ক্ষতি না হয় গেমারদের, ওইটা চিন্তা করেই বানাচ্ছে। আর যেটা মেধা বিকাশের বলেন, এটা অবশ্যই বৃদ্ধি পায়, কারণ এটা একটা সায়েন্সের স্টাডিতেও আসছে যে গেমারদের ডিসিশন মেকিং স্কিলটা খুব হাই থাকে, তারা টাফ সিচুয়েশনে খুব সুন্দর ডিসিশন নিয়ে ফেলতে পারে দ্রুত। এটা আমার মনে হয় অবশ্যই তাদের একটু জ্ঞানের কমতি আছে, আর তারা হয়তো এই জিনিসগুলো দেখলে জানলে হয়তো তাদের চিন্তাধারণাটা চেঞ্জ হবে। প্রবলেম আমাদের এই এশিয়ান কান্ট্রির, সাউথ এশিয়ান কান্ট্রির যে মূলত সমস্যাটা হচ্ছে, সব বাবা মাই চায় যে তাদের সন্তানরা যাতে একটা ফিক্সড ইনকাম বা মানে প্রবাবেল একটা ইনকাম করতে পারে এরকম কিছু করে। তো যেহেতু আমাদের বাবা মার একটু আগেরকার টেকনোলজি আসার আগেরকার মানুষ, তো তারা এই জিনিসটার সাথে একটু পরিচিত কম। তারা যেহেতু তারা মনে করে যে এই লাইনে হয়তো আমার ছেলে মেয়ে থাকলে হয়তো তার স্টেবল একটা ইনকাম থাকবে না। তো তার জন্য এই আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে, আমার বাবা একটু প্যারা দিত, এটা করে তো লাভ নাই, কি লাভ, কয়দিন। বাট মা সবসময় সাপোর্ট দিয়েছে, না খেলো, করে যাও। তা আমিও বলেছি না, একদিন হয়তো চেঞ্জ আসবে, একদিন না একদিন চেঞ্জ আসবে দেশে, তখন জিনিসটা অনেক বড় মাত্রায় যাবে। এখন আজকে সেই দিনটাই এসেছে। জি, এই জিনিসটা হচ্ছে যে ই স্পোর্টস আসলে ছোট একটা জিনিস না, এটা অনেক বড় একটা দুনিয়া। এর ভিতরে অনেক গেম আছে, যার মধ্যে আপনি বলেন পাবজি, ফ্রি ফায়ার। এটা আসলে অভিভাবকদের চোখে পড়ে, কারণ হচ্ছে আপনার এই গেমগুলো সাধারণত মোবাইলে খেলে থাকে। তো যখন বাবা মা দেখে সারাদিন আমার ছেলে মেয়ে ফোন ধরে খেলছে, তো সেটা চোখে পড়ে, যার কারণে তারা হয়তো বাধাটা দিয়ে থাকে। বাট এমনি দেখবেন যারা পিসিতে খেলে বা প্লে স্টেশনে খেলে, তাদের ওইরকম একটা বাধা দেয় না, কারণ ওইটা একটা অল্প সময় ধরে খেলে, তাই ওটা চোখে কম পড়ে। আর ফোন জিনিসটা সবসময় হাতে থাকে, যার কারণে এটা চোখে বেশি পড়ে। এটাই হচ্ছে মূলত আমার পয়েন্ট অফ ভিউ থেকে পার্থক্য। জি, লাইভ স্ট্রিমিংয়ের যেটা, এটা আবার একটা অন্য সেক্টর। এটা আসলে আর কি আপনি এইভাবে দেখতে পারেন যে আপনি নর্মাল যে সাধারণ মানুষ আছে, যা নেটিজেন্স বলে, তাদেরকে একটা এন্টারটেইনমেন্ট দেওয়া। তারা হয়তো সময় পাস করতে করতে স্ক্রল করছে, একটা স্ট্রিম সামনে আসলো। একজন গেমার হয়তো সে ছিল, এখন সে চাকরিজীবী লাইফে, যে আর গেম খেলার সময় পায় না, সে হয়তো এই স্ট্রিমিংটা দেখে তখন সে দেখতে থাকে, তার পাস্ট কিছু মেমোরি মনে পড়ে, সেই চিন্তাধারায় হয়তো সে স্ট্রিমিংটা দেখতে থাকে। বা অনেকের কাছে হয়তো ভালো ফোন নেই ওই গেমটা খেলার জন্য, তখন তারা ওই গেমটা দেখে হয়তো সেই আনন্দটা নিয়ে থাকে। এটা আসলে মূল্যায়ন করে না, কারণ আমরা দেশ হিসেবে চিন্তাধারায় একটু পিছিয়ে আছি এখনও। আমাদের চিন্তাধারা স্পোর্টস হিসেবে আমরা এখনও বুঝি যে ফুটবল, ক্রিকেট এগুলোই। এখন যেহেতু স্পোর্টস এটা একটা স্পোর্টস হিসেবে কাউন্ট হয়েছে, আমার মনে হয় মিডিয়ার যারা আছে তাদের চিন্তাধারাটা এখন আস্তে আস্তে বদলাবে, যে না এটার মাধ্যমে হয়তো আমাদের দেশ সুনাম কামাতে পারবে। জি, আমি আসলে ক্যাজুয়াল গেম যেটা বলে সেটা খেলি 2002-03 থেকে। তখন থেকে ফিফার নেশায় ছিলাম আমি। প্রথম যেটা WCG বলে, ওয়ার্ল্ড সাইবার গেমস, এটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। ওইটা আমি সর্বপ্রথম পার্টিসিপেট করেছিলাম 2006 সালে। ছোট ছিলাম অনেক। তো তারপর থেকে ওই প্রতি বছর একটা করে WCG হতো, প্রতি বছরই পার্টিসিপেট করেছি। তো তারপরে যেটা পরিপূর্ণভাবে যেটাকে বলে যে গেমিং, কম্পিটিটিভ গেমিংয়ে আসা, সেটা হচ্ছে 2011 সাল থেকে।
ওইখানে গিগাবাইটের ওইটা দিয়ে আমার জার্নি শুরু হয়, আইডিবিতে হয়েছিল। তারপরে এশিয়ান একটা টুর্নামেন্ট হয়েছিল অক্সফোর্ডে, ওইখানেও পার্টিসিপেট করেছিলাম। তারপরে এই তো প্রতি বছর তো আর হয় না ইন্টারন্যাশনাল, মাঝে মাঝে এএফজিসি হয়ে থাকে, ওইটা পার্টিসিপেট করি কোয়ালিফাইংয়ে। তারপর হচ্ছে টুর্নামেন্টসের টাইটেল তো আসলে খেয়াল নাইও, তো অনেক টাইটেলস পেয়েছি এই 2011 থেকে 25 পর্যন্ত। তো লাস্ট যেটা সর্বপ্রথম বা সর্বশেষ যেটা সব থেকে বড় টাইটেল পেয়েছি, এটা ছিল এই র্যাঙ্কসের অনুষ্ঠিত একটা টুর্নামেন্ট। সেটা বাংলাদেশের সব কয়টা জেলা থেকে কোয়ালিফাইং রাউন্ড হয়েছে, শেষে গ্র্যান্ড ফিনালে হয়েছিল গুলশানে। তো ওইটার প্রাইস ছিল মোটামুটি বড় একটা 4 লাখ টাকা টিভি, ওইটা আমি পেয়েছিলাম সর্বশেষ যেটা বড় টুর্নামেন্ট। আর আরেকটা হচ্ছে ওইটার পরে ছোট পেয়েছিলাম, এটা চিটাগাং একটা টুর্নামেন্ট হয়েছিল, ওইটার প্রাইস ছিল 1 লাখ টাকা, ওইটারও চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি। মোবাইল বেসড গেম আর কম্পিউটার বেসড গেম দুইটা আলাদা একটা সেক্টর। ফোনের গেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার যে পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, এগুলো হচ্ছে ফোন রিলেটেড গেম। আর পিসি বা কনসোল রিলেটেড গেম যেগুলো, সেগুলো হচ্ছে ফিফা, তারপর হচ্ছে ভ্যালোরেন্ট, কাউন্টার স্ট্রাইক, তারপর হচ্ছে ডটা, লিগ অফ লেজেন্ডস, এগুলো হচ্ছে পিসি বা কনসোল জাতীয় গেম। জি, এটা উদযাপন বলতে কি আসলে এখন এটা সবার মাঝে একটা আনন্দ কাজ করছে। হয়তো আগের অনেক গেমাররা যারা গেম ছেড়ে দিয়েছিল হয়তো তারা ফিরেও আসতে পারে, কারণ পুরানো গেমারদের মধ্যে একমাত্র ফিফার দুনিয়াতে আমিই আছি। পুরানো গেমার আর কেউ নেই এখন, আর যা আছে সব নতুন ইয়াংস্টাররা। তো আমার মনে হয় অনেকে ফেরত আসতে পারে এখন এটা দেখে। আর উদযাপন এটা আসলে ওই রকমভাবে উদযাপন করার মতো কিছু না, যেহেতু এটা একটা আনন্দের বিষয়। কারণ যখন আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখবো আরও বাংলাদেশে, যে ওই প্ল্যাটফর্মটা আসছে, তখন আসলে উদযাপনটা করব যে না, এটা স্বীকৃতি পাওয়ার পর জিনিসটা কাজে আসছে। এখন তরুণদের পরামর্শ দিব যে হ্যাঁ, এখন আপনাদের জন্য আরও ভালো সুযোগ এসেছে। আপনাদের বাবা মাকে এখন আরও ভালোভাবে বুঝাতে পারবেন যে না, আমরা এখানে এখন একটা ক্যারিয়ার গড়তে পারবো, এখান থেকে একটা স্টেবল ইনকাম আমরা আনতে পারবো। তাদের বুঝিয়ে আপনারা ভালোভাবে পড়াশোনা ঠিক রেখে, সব কিছু ঠিক রেখে গেমিংটা এখন করেন। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।